আমাদের বাংলাদেশের জাতীয় কবি নজরুল ইসলাম একটা কথা বলেছিলেন, আরতির থালা তসবির মালা আসিবে না কোনো কাজে, মানুষ করিবে মানুষের সেবা আর সব কিছু বাদ। বুঝা গেছে বিষয়টা? তো কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে যে দেখেন, এই যে পৃথিবী, এই পৃথিবীতে আমরা যে 800 কোটি মানুষ বাস করি, এটাই কিন্তু শেষ কথা না। এই 800 কোটি মানুষের সাথে আরও আছে লক্ষ লক্ষ প্রজাতির প্রাণী, সব মিলে প্রায় 33 লক্ষ প্রজাতির প্রাণী। আপনারা হয়তো অবাক হবেন যে আমাদের এই বাংলাদেশের খুলনা অঞ্চলে হয়তো 1000 বা 1100 পাখি আছে, কিন্তু অ্যামাজন জঙ্গলে 10,000 প্রজাতির পাখি আছে। অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছু নাই, কিন্তু আমরা জানি না পৃথিবী সম্বন্ধে আমরা কতটুকুই বা জানি, তাই না? তো মূল কথা আসি, সেটা হচ্ছে যে পৃথিবীতে যে পরিমাণ জীবজন্তু আছে তার বেশিরভাগ আছে পানিতে। কারণ পৃথিবীর 4/3 পানি। এই দেখছেন না, এই যে নীল পৃথিবী, এই যে গোটা পৃথিবী, আমার হাতে যে পৃথিবী দেখছেন, এই পৃথিবীর 4/3 হচ্ছে পানি। তাহলে 3 প্রাণীর সংখ্যাও সবচেয়ে বেশি। বিজ্ঞানীরা এখনও বলতে পারে না যে এই পানির গভীরে কত প্রকারের প্রাণী আরও আছে। দিন যাচ্ছে, নতুন নতুন প্রাণীর জন্ম হচ্ছে। দিন যাচ্ছে, নতুন করে অদ্ভুত প্রাণীর সন্ধান মানুষে পাচ্ছে। অবাক ব্যাপার না? আজও কিন্তু সমুদ্রের রহস্য উন্মোচন করা সম্ভব হয় নাই। বোঝা গেছে বিষয়টা? এখন এই প্রত্যেকটা প্রাণীর, সাগরে যে সমস্ত প্রাণী আছে সবার কিন্তু জ্ঞান আছে, জানেন তো? একটা চেলা মাছ, একটা চুসরো মাছ, একটা পুঁঠে মাছ, একটা ঘুইটে মাছ, একটা বাইন মাছ, একটা চান্দা মাছ, একটা টাকি মাছ, একটা রয়না মাছ, একটা খয়রা মাছ, একটা বেলে মাছ, একটা শৈল মাছ, একটা গজার মাছ, একটা বোয়াল মাছ, প্রত্যেকটা সৃষ্টিকর্তা কিছু না কিছু জ্ঞান দিয়ে দিয়েছে। হ্যাঁ, তার একটা উদাহরণ দেই। আমি মাঝে মাঝে যে উদাহরণটা দিই সেটা হচ্ছে যে আপনি গেলেন গোসল করতে খালে বা বিলে বা নদীতে, দেখলেন যে বিশাল বোয়াল মাছ অথবা ফলি মাছ অথবা বড় বড় শৈল মাছ তার বাচ্চা নিয়ে ঘুরছে। আপনার ভীষণ লোভ হলো যে আমি ঘুষা দিয়ে ওই শৈল মাছের পোনা মারে খাবো, আবার বড়শি দিয়ে ওই শৈল মাছগুলোও ধরবো। আপনি বাড়িতে দৌড়েই গেলেন বড়শি অথবা কোষ অথবা ফুলকুচি আনতে। তত সময় কিন্তু মাছে টের পেয়ে গেছে। মাছ কী করলো? আস্তে আস্তে কচুরির মধ্যে লুকাই গেল। আপনি আর মাছটা মারতে পারলেন না। তার মানে কি? মাছের জ্ঞান আছে নাকি? এক্সাম্পল ইজ বেটার দেন পারসেপ্ট। মানে দেখতে পারলে কেউ শুনতে চান, তার প্রমাণ দিলাম আর কি। এবার চলে আসেন এই যে পাখি, আপনার বাড়িতে যে জীবজন্তু আপনি পালেন, প্রত্যেকটা টুনটুনি, চড়ুই পাখি, শালিক, কাক, কবুতর, সবার জ্ঞান আছে। এই তো মাত্র 2-3 দিন আগে আপনার মুরগিতে বাচ্চা দিছে, মাত্র 2 দিন। ডিম থেকে কেবল বেরোইছে, খোঁড়ায় খোঁড়ায় হাঁটে, এখনও ভালো করে হাঁটাও শেখে নাই এই মুরগির বাচ্চা। তো 24টে বাচ্চার মধ্যে থেকে 20টে বাচ্চা ফুটে বেরোয়েছে, আর বাকি 4টে বাচ্চা এখনও ফোটে নাই, হয়তো নষ্ট হয়ে গেছে অথবা 2 দিন পরে ফুটবে, এরকম তো ব্যাপারটা। ও মা, উঠানে মুরগির মা টুক 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 করে শব্দ করতেছে, আর বাচ্চারাও প্র্যাকটিস করতেছে। মানে কি খায় না খায় আল্লাহ জানে। ছোটো ছোটো দানা খায়, ছোটো ছোটো ওই ঘাসের বিচি, তারপরে চাউলের কণা, ধানের কণা, অন্যান্য চিটা, গম যেগুলো মাটিতে পড়ে আছে, লেগে আছে, এগুলো খায়। দারুণ ব্যাপার। তো মূল কথা হলো যে হঠাৎ করে একটা কাক উড়ে গেছে, উঠানের উপর দিয়ে, ঘরের উপর দিয়ে একটা কাক উড়ে গেছে। মুহূর্তের মধ্যে মুরগির বাচ্চা, যে 20টে মুরগির বাচ্চা একটাও নাই। হোয়াট ইজ দিস ম্যাটার? মুরগির বাচ্চা গেল কই? ওরা মুহূর্তের ভিতরে দৌড় দিয়ে আশেপাশে যে খড়ি ছিল, খড়ি, পাট খড়ি, তারপরে খড়ের গাদা, তারপরে আপনার পুয়ের মাছা, তার তলে যে লুকাই গেছে। তার মানে কি দেখেন যে তারা কিন্তু কোনো স্কুলেও পড়ে নাই, কোনো কলেজেও যায় নাই, কোনো ইউনিভার্সিটিতে যায় নাই, কোনো কোচিংও তারা করে নাই, কোনো প্রাইভেটও পড়ে নাই, কিন্তু তারা এই যে মুরগির বাচ্চা, এরা এত জ্ঞান পেলে কোথায়? আল্লাহ তাদেরকে জ্ঞান দিয়ে সৃষ্টি করছে। অর্থাৎ
পৃথিবীর প্রত্যেকটা প্রাণীর ভালো মন্দের জ্ঞান আল্লাহ দিয়ে দিয়েছে, আর বাকি কিছু দরকার নাই আমাদের মনে হয়, তাই না? যেহেতু ধর্মটা মানুষের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে, বিভেদ সৃষ্টি করে, এটা আমরা বাদ দিয়ে প্রকৃত মানুষ হই। আমি কিন্তু মানে বাড়াই বলতেছি না, বাড়াই অনেক কিছু বলা যায়, বলবো না, কারণ অনেকে মাইন্ড করবে। বোঝা গেছে? তার মানে কি, জ্ঞান সৃষ্টিকর্তা দিয়েই কিন্তু সৃষ্টি করছে, সবারই জ্ঞান আছে। তো মুরগির বাচ্চা কী করলো, খানিক পরে, এই 1 মিনিট পরে 2 মিনিট পরে যখন কাকটা চলে গেছে, তখন আবার মুরগির মা কড় কড় রাগে শব্দ করলো। আবার সবাই আস্তে 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 তার মায়ের কাছে আসলো। আবার তারা উঠানে ঘুরে 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 ঘরের চারপাশ থেকে কুটি 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 ওই পোকামাকড় ধরে ধরে খায়। অনেক সময় একটা কেঁচো ধরে, একটা ঘুঘরি পোকা ধরে, একটা কয়া পোকা ধরে। আবার এমনও করে জানেন, আমি যেহেতু গ্রামের ছেলে, গোপালগঞ্জের ছেলে, আমাদের তো বিশাল মাঠ, 50টি বিল আছে চারদিকে, বিলের এলাকা, আর উঠান, বড় বড় উঠান। তো ওই যে ফড়িং আছে না, ফড়িং রোদে ওড়ে, ফড়িং অনেক সময় মুরগিতে লাভ দেয় ফড়িং ধরার লাগে, আবার প্রজাপতি উড়ে গেলে তাকে লাভ দেয় ধরার লাগে, এরকম মজা করে আর কি। অনেক সময় ধরেও ফেলে, ধরে খায়, এই হলো বিষয়। তার মানে কি, এটা প্রমাণ করে যে মুরগিরও জ্ঞান আছে, হাঁসেরও জ্ঞান আছে, চোরেরও জ্ঞান আছে, শালিকেরও জ্ঞান আছে, ঘুঘুরও জ্ঞান আছে, কাকেরও জ্ঞান আছে, চিলেরও জ্ঞান আছে, শকুনেরও জ্ঞান আছে, তাই না? এটা প্রমাণ করলো, তাই না? এবার আসেন, গাছেরও জ্ঞান আছে। হ্যাঁ, গাছেরও জ্ঞান আছে। আপনি লাউ গাছ লাগাইছেন, ধুন্দর গাছ লাগাইছেন, আনাজ গাছ লাগাইছেন, সিম গাছ লাগাইছেন, পুঁই গাছ লাগাইছেন, ওরা দেখবেন যে পুঁই গাছের কিন্তু কোনো সুর নাই, সুতার মধ্যে একবার সুর থাকে কিছু কিছু গাছের। তারপরেও ওই পুঁই গাছগুলো কিন্তু যেখানে একটু ডালপালা পায়, সেখানে যে এভাবে পেঁচাইয়া আঁকড়ায় ধরে ধরে এভাবে এভাবে পাক খেয়ে 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 পেঁচিয়ে পেঁচিয়ে আর কি, পেঁচিয়ে পেঁচিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সে আস্তে আস্তে কী করে, সে রোদের যে উৎসস্থল হয়তো দক্ষিণ দিকটা অথবা পূর্ব দিকটার দিকে ধাবিত হয়, জানেন তো, তাই না? তার মানে কি, গাছেরও জ্ঞান আছে। এরপর ঢাকা শহরে দেই যে অনেক গাছ আছে, নাম জানি না, ওই পাতাগুলো বিকেল হলেই ওরা কুচকিয়ে যায়, ভাঁজ হয়ে থাকে। আর সাধারণত রেন্ডি গাছের যে পাতাগুলো আছে, ওই রেন্ডি গাছের পাতাগুলো দেখবেন যে দিনের বেলা রোদ আটলে মেলে দেয়, আবার যখন সূর্যের তাপ কমে যায় আস্তে গুছিয়ে ঘুম পড়ে এই রেন্ডি গাছগুলো। তার মানে কি, তাদের একটা অনুভূতির জ্ঞান আছে। আর লজ্জাপতির পাতা তো আপনারা চিনেন, তাই না? লজ্জাপতি গাছ কিন্তু মাঠেও যেমন আছে, আবার পানিতেও এক প্রকার লজ্জাপতি গাছ আছে, শোলার মতো ভাসে। এগুলো দিয়ে অনেকে তাবিজ বানায়, শোলা, তাদেরও জ্ঞান আছে। তারা কোনো কিছু আভাস পেলে, অর্থাৎ কোনো কিছু টাচ পেলে তারা কী করে, নিজেকে নিরাপদ করে ফেলে, ইন্ডাস্ট্রি করবে, তাই না? আর প্রাণীদের জ্ঞান তো আছেই, তাই না? মনে করেন যে শিয়াল কিন্তু দিনের বেলা বেরোয় না, দিনের বেলা কী করে, সে জঙ্গলের কুঠরির ভিতরে মাটির গর্তের মধ্যে ঘুমায়। সন্ধ্যার পরে মানুষ যখন ঘুমায় যায়, তখন গোপনে এসে এসে মানুষের মুরগি চুরি করে, ছাগল চুরি করে, তাই না? তারপরে আরও আছে, যেমন বাজ পাখি রাতের বেলা কিছু আছে, তারপরে আপনার হুতুম পেঁচা, তারাও রাতের বেলা বেরোয়, খাটাস, বাগডাসা, সাইরিয়াল, তারপরে মেসোবাঘ, গেসোবাঘ, এরকম তো অনেক প্রাণী আছে যারা রাতের বেলা নিশাচর প্রাণী, তারা বেরোয়। আবার আরও ব্যাপার আছে, ব্যাঙ কিন্তু সারাদিন কুয়ার আশেপাশে থাকে, কিন্তু রাতের বেলা সে বাড়ির উপরে উঠে আসে, বাড়ির উপরে উঠানে চলে আসে, উঠানে এসে বিভিন্ন ধরনের পোকাগুলো ধরে ধরে খায়। এটা কিভাবে জানলাম, আমাদের দেশে একসময় বেউ ব্যাঙ, অর্থাৎ বড়ো ব্যাঙ প্রচুর পাওয়া যেত। রাতের বেলা এক ধরনের মানুষেরা ওই ব্যাঙগুলো নেট দিয়ে ধরতো, এইভাবে ধরে ধরে ওরা বিদেশে চালান দিত, চায়নাতে চালান দিত ব্যাঙের মাংস। এই ব্যাঙগুলো দিনের বেলা রাতের বেলা উঠানে উঠে আসতো, উঠানে এসে পোকামাকড় খেয়ে আবার কুয়ায় চলে যেত। কিন্তু এখন আর ব্যাঙ ট্যাং তেমন দেখা যায় না, শুধু কোনো ব্যাঙ আর সামান্য কিছু পানি ব্যাঙ পাওয়া যায়। কিন্তু সেই বায়ো ব্যাঙ, অর্থাৎ বড়ো সাইজের ব্যাঙগুলো সোনালি কালারের, সেগুলো আজকাল প্রায় বিলুপ্তির পথে। তো বন্ধুরা, এইভাবে যদি আমি বর্ণনা দিতে থাকি, তাহলে পৃথিবীতে প্রায় 33 লক্ষ প্রজাতির প্রাণী আছে, সবার সৃষ্টিকর্তা জ্ঞান দিয়েছে। এবার চলে আসবো আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্টে, মানুষকেও সৃষ্টিকর্তা ভালো মন্দের জ্ঞান দিয়ে সৃষ্টি করছে। আর এই যে এইগুলো, এই ধর্ম মানুষের আবিষ্কার, কত ধর্ম যে বিলুপ্ত হয়ে গেছে অতীতে, হ্যাঁ, আবার নতুন নতুন করে বাচ্চা দিচ্ছে।
নতুন নতুন করে ধর্ম বাচ্চা দিচ্ছে, দিন যায় বাচ্চা দেয়, দিন দেয় বাচ্চা দেয়। তাই আসুন এগুলো আমরা রেখে প্রকৃত মানুষ হই, আমরা জ্ঞানী মানুষ হই, জ্ঞানের চর্চা করি। দেখেন, জ্ঞানের চর্চা করে সৃষ্টিকর্তার দেওয়া যে জ্ঞান, সেই জ্ঞানকে চর্চা করে মানুষ পৃথিবীর অভূতপূর্ব উন্নয়ন সাধন করছে, তার একটা তালিকা আমি আপনাদেরকে শোনাবো, যদিও বিস্তারিত বলতে পারবো না। শুনতে থাকেন। 1 নম্বরে আছে মেসোপটেমিয়াম সভ্যতা। মেসোপটেমিয়াম সভ্যতার মধ্যে আবার কয়েকটা ভাগ আছে, যেমন সুমেরীয় সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা, অ্যাসিরীয় সভ্যতা এবং কেলেডীয় সভ্যতা। আর 2 নম্বরে আছে আপনার মিশরীয় সভ্যতা। জানেন তো, তাই না? মিশরীয় সভ্যতা পৃথিবীর প্রথম সভ্য জাতি, সভ্য রাষ্ট্র হলো এই মিশরীয়রা। কিন্তু এই মুসলমান ভাইয়েরা এই মিশরীয়দেরকে পছন্দ করে না, অর্থাৎ বিজ্ঞানকে পছন্দ করে না বলে তারা পিছিয়ে পড়ে আছে এবং পিছিয়ে পড়ে থাকবে যতদিন পর্যন্ত তারা বিজ্ঞান চর্চা না করবে। এই যে জ্ঞান, জ্ঞানের নামই হচ্ছে বিজ্ঞান, এই জ্ঞানটাকে কাজে লাগানো হচ্ছে বিজ্ঞান, কিন্তু মুসলমানরা এই জ্ঞানকে কাজে লাগায় না, ফলে তারা পিছিয়ে পড়ে আছে। তো এই জ্ঞানকে কাজে লাগিয়ে মানুষ কী করছে? ওই যে বললাম যে 1 নম্বরে সুমেরীয় সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা, এশীয় সভ্যতা এবং কেলেডীয় সভ্যতার আবিষ্কার হয়েছে। 2 নম্বরে মিশরীয় সভ্যতা, তারপরে সিন্ধু সভ্যতা, ফিনিশীয় সভ্যতা, পারস্য সভ্যতা, হিব্রু সভ্যতা, চৈনিক সভ্যতা, ইজিয়ান সভ্যতা, গ্রিক সভ্যতা, নারা সভ্যতা, অ্যাজটেক সভ্যতা, মায়ান সভ্যতা, ইনকা সভ্যতা। এই সভ্যতার আবিষ্কার হয়েছে। তো এই সভ্যতাগুলো কি করছে? দেখেন, এই সভ্যতাগুলো তাদের মস্তিষ্ককে কাজে লাগাইয়া এই সৃষ্টিকর্তার দেওয়া জ্ঞানকে কাজে লাগাতে কী করছে? চাষাবাস পদ্ধতির উন্নয়ন সাধন করছে। লিখনী পদ্ধতি, মিশরীয়রা প্রথম লিখন পদ্ধতি আবিষ্কার করে আজ থেকে আরও 7,000 বছর আগে। হ্যাঁ, তারপরে চাকার আবিষ্কার করে। জিগাবত অর্থাৎ ধর্ম মন্দিরের আবিষ্কার। ধর্ম কিন্তু বহু আগের থেকেই সৃষ্টি হয়েছে। এ ধর্ম মূলত বিশ্বাস থেকে সৃষ্টি হয়েছে। মানুষে চিন্তা করছে যে এই যে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, দিনরাত, জোয়ার ভাটা, সকাল সন্ধ্যা, ঋতু পরিবর্তন, এর পিছনে একটা শক্তি অবশ্যই আছে। সেই শক্তি হচ্ছে আমাদের স্রষ্টা। অতএব ধর্ম আগেও ছিল, সৃষ্টির সংলগ্নকতাই ছিল, চিরকালই থাকবে। তাহলে এই জিগাবত বা ধর্ম মন্দির সেই আরও খ্রিস্টপূর্ব 4,000 বছর, অর্থাৎ আজ থেকে প্রায় 6,500 বছর আগের কাহিনী। তখনও ধর্ম মন্দির ছিল, ধর্ম ছিল। তারপর টুঙ্গি বা আইন বা কাসাস, কোরআনে আছে কাসাস বা ন্যায় বিচার, সেটাও তখনও ছিল আজ থেকে 6,000 বছর আগে। তারপর তারা জল ঘড়ি, চন্দ্র ঘড়ির আবিষ্কার করছে। কীভাবে? সৃষ্টিকর্তার জ্ঞানকে কাজে লাগায়, কিন্তু আমরা মুসলমানরা সেই জ্ঞানকে কাজে লাগাই না, ফলে আমরা পিছিয়ে পড়ে আসি। আমি অনুরোধ করব, আসুন আমরা আমাদের সন্তানকে বিজ্ঞান চর্চা করাই। কোরআন পাশে থাকবে, কোরআনও আমরা পড়ব, হ্যাঁ, কোনো সন্দেহ নাই, কিন্তু বিজ্ঞান চর্চা না করলে আর উন্নয়ন সম্ভব না। এরপরে আসেন খ্রিস্টপূর্ব 2050 শব্দের কথা। সেখানে হাম্বুরাবি নামে একজন বিখ্যাত ব্যক্তি ছিল। পৃথিবীর প্রথম লিখিত আইন হাম্বুরাবি তিনি করেন, রচনা করেন। এটা আছে গিলগামেসের কথা তো আমি বলছি, তাই না? গিলগামেস, হ্যাঁ, এটা হচ্ছে কিউনিফর্ম বর্ণমালা দ্বারা লিখিত। এবং তারা মানচিত্র আবিষ্কার করে। চিন্তা করেন, আজ থেকে আরও হাজার হাজার বছর আগে মানুষ সভ্য ছিল, তারাও সৃষ্টিকর্তা বিশ্বাস করত। এরপরে অ্যাসিরীয় সভ্যতা, সেখানে আছে টাইগ্রিস নদীর ধারে, এটাও প্রায় 2,500 খ্রিস্টপূর্ব দেশতা। এশিয়ানরা আর কি সর্বপ্রথম যোদ্ধ জাতি, তারা লোহার অস্ত্র আবিষ্কার করে এবং গোলন্দাজ বাহিনী তৈরি করে। হ্যাঁ, তার অক্ষান্ত ড্রাগেমা তারাই আবিষ্কার করে। হ্যাঁ, তারপর 500 করে ওষুধও তারা আবিষ্কার করে। কারা? এই এশীয় সভ্যতার মানুষেরা। অর্থাৎ টাইগ্রিস ইউফ্রেটিস নদীর যে এই ইউফ্রেটিস টাইগ্রিস নদীকে ঘিরে পৃথিবীতে অসংখ্য ধর্মের সৃষ্টি হয়েছে, অসংখ্য ধর্ম। এটি নিয়ে অন্যদিন আলোচনা করব। তারপরে কেলেডীয় সভ্যতা, দেখেন যে 586 খ্রিস্টপূর্বাব্দে আর কি নেবুকাদনেজার নামে এক ব্যক্তি, তিনি এই জেরুজালেমকে আক্রমণ করে ধ্বংস করে ফেলে, ইহুদদেরকে বন্দি করে এবং তাদের সেই যে মসজিদ আর কি বায়তুল আকসা অর্থাৎ টেম্পল মাউন্ট, সেগুলো ধ্বংস করে। ব্যাবিলনীয় বন্দিদশা বলা হয়। প্রায় 56 মাইল লম্বা দেওয়াল, 7 দিনের সপ্তাহ, 24 দিনের দিন এবং 12টি নক্ষত্র, 12টি রাশি, এগুলো তারা আবিষ্কার করে। কারা? এই কেলেডীয় সভ্যতার মানুষেরা। কীভাবে আবিষ্কার করে? এই জ্ঞানকে কাজে লাগায়। কিন্তু আমরা মুসলমানেরা পিছিয়ে পড়ে আছে, আমরা আমাদের জ্ঞানকে কাজে লাগাই না।
আমরা কিছু মুখস্থ বুদ্ধি নিয়ে পড়ে আসি, মনে করি যে এইগুলোই বোধহয় শেষ। না, আপনি যদি মনে করেন যে পথের এখানেই শেষ, তাহলে তো সবই শেষ হয়ে গেল, তাই না? এই পথের তো কোনো শেষ নাই, সারা জীবন হাঁটতে থাকবেন, দেখবেন পথ আর শেষ হবে না। এবার আমরা যাব মিশরীয় সভ্যতায়। নীল নদের তীরে খ্রিস্টপূর্ব প্রায় 4000 অব্দে জড়িত ব্যক্তি যারা ছিল, অর্থাৎ ফারাও রাজা যারা ছিল, তারাই এই মিশরীয়টাকে অনেক উন্নতি নিয়ে গেছে। এদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য যাদের নাম আছে তারা হচ্ছে 1 নম্বরে খুখু, 2 নম্বরে আখে নাতেন এবং 3 নম্বরে তোতেন খুমেন সহ আরও অনেক ফারাও রাজাদের নাম উল্লেখযোগ্য। তারা কি করে? তারা পিরামিড, হায়ারোগ্লিফিকস অর্থাৎ চিত্রলিপি এবং 12 মাসে বছর 365 দিন 12 মাসে বছর বা 365 দিনে বছর এবং তীর, ধনুক, ঢাল, তলোয়ার তারাই প্রথম আবিষ্কার করে। আজ থেকে প্রায় কত 6000 বা 7000 বছর বা 12000 বছর আগের কাহিনী। বোঝা গেছে বিষয়? তো এগুলো আমাদেরকে জানতে দেওয়া হয় না। কেন জানতে দেওয়া হয় না আমি জানি না, এটা আমার জানার বিষয় না। যাক, এরপরে আসেন আমাদের সিন্ধু সভ্যতা। তো আমরা ভারতবর্ষে চলে আসলাম। এই সিন্ধু সভ্যতার প্রায় 2750 খ্রিস্টপূর্বাব্দে একজন ব্যক্তির নাম উঠে আসে, তার নাম আছে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। এই রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের সময়ে পাকা নর্দমা, বহুতল বাড়ি, কূপ, পরিমাপ যন্ত্র অর্থাৎ বাটখারা, দাড়িপাল্লা। এখন যেমন আবার কেজিতে কোনো পণ্য কিনি, আগে আমি নিজেই ছোটোবেলা স্যার 1 সের চাল, 1 সের ডাল, 1 সের আটা এগুলো কিনতাম আর কি। তো সেই শের ছিল আর কি। এবার আসেন ফিনিশীয় সভ্যতা। লেবানন ও ভূমধ্যসাগরের মাঝামাঝি অঞ্চলে খ্রিস্টপূর্ব 1800 অব্দের কথা। আলেকজান্ডারের হাতে ফিনিশীয়দের পতন ঘটে এবং এই সময় তারা জাহাজ নির্মাণ, নাবিক, কাগজ, দেখেন কাগজের আবিষ্কার, কলমের আবিষ্কার, কালির আবিষ্কার এবং 22টি অক্ষর দ্বারা বর্ণমালার আবিষ্কার তারা আবিষ্কার করে। কারা? এই ফিনিশীয় সভ্যতার লোকেরা। দেখেন কিভাবে, ওই যে বললাম জ্ঞানকে কাজে লাগে, কিন্তু আমরা মুসলমানরা আমাদের জ্ঞানকে কাজে লাগে না। জ্ঞানকে কাজে লাগানোর নামই হচ্ছে বিজ্ঞান। এবার আসেন পারস্য সভ্যতা। পারস্য অর্থাৎ ইরানে, এখানে হচ্ছে খ্রিস্টপূর্ব আরও 2000 অব্দে। সেখানে জরথ্রুস্ট, দারিউস, ওই সময়ে অভূতপূর্ব কল্যাণ সাধন হয়, মানুষের উন্নতি ঘটে, অগ্রগতি ঘটে আর কি। হিব্রু সভ্যতা, এটা হচ্ছে প্যালেস্টাইন, জেরুজালেম, ইনকাটন। হিব্রু একটি সেমেটিক ভাষা। ইসরায়েল ছিল হিব্রু বংশোদ্ভূত। তারপরে চীনের কথা। চীনের হোয়াংহো এবং ইয়াংশি কিয়াং, দক্ষিণ চীন আর কি, খ্রিস্টপূর্ব প্রায় 3000 অব্দে তারা ব্রোঞ্জ, তারপরে ধাতুর ব্যবহার, ঘোড়াকে বসে আনা, ঘোড়া যে জিন যেগুলোতে বাঁধে সেইগুলো তৈরি, এগুলো চীনেরাই প্রথম আবিষ্কার করে। তারপরে ইজিয়ান সভ্যতা, এশীয় মাইনরের সকল অনেক অনেক উন্নতি অগ্রগতি সাধিত হয়। এরপরে গ্রিক সভ্যতা। এই গ্রিকরাই পৃথিবীটাকে অভূতপূর্ব অপরিমাণ কল্যাণ সাধন করছে, যেটা সীমাহীন। এটা আবার কখন দেখেন, খ্রিস্টপূর্ব 1200 অব্দে। সক্রেটিসের নাম শুনছেন না? সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, হিরোডোটাস, সফোক্লিস, হোমার, ম্যাকিয়াভেলি, নিকোলো। তারপরে আপনার তারা কি করছিল? তারা দর্শন চর্চা। তারপরে এই যে আমাদের যে 4-5 বছর পর পর যে অলিম্পিয়ান যে গেমস হয়, এটাও কিন্তু সেই যে গ্রিক ধর্মের থেকেই কিন্তু আসছে এই অলিম্পিকের প্রথাটা। বোঝা গেছে বিষয়টা? কিন্তু এটা আমরা জানি না, এটা মনে করি যে আমরা আন্তর্জাতিক মানে একটা প্রোগ্রাম, আসলে তা না। এটা সেই যে গ্রিক ধর্ম বা রোমান ধর্ম থেকে কিন্তু এই অলিম্পিক গেমসের প্রচলন শুরু হয়েছে আর কি। এটা একটা ধর্মের একটা অংশ ছিল। তো সেখানে একটা বিখ্যাত যুদ্ধের কথা আছে, ট্রয় যুদ্ধ, জানেন তো, সেখানে আজকে যাব না। এবার চলে আসেন মায়া। এটা হচ্ছে আপনার আমেরিকা ওই অঞ্চলে, মায়ান, ইনকা, অ্যাজটেক। এটা হচ্ছে আপনার গুয়েতেমালা, খ্রিস্টপূর্ব 1000 অব্দে। এরা আবার কি করছে? এরা জ্যোতির্বিদ্যা, গণিত, সৌর ক্যালেন্ডার, পাথরের মন্দির, তারপরে সবচাইতে যে বড় যে উন্নতি অগ্রগতি সাধন করছে মায়ান সভ্যতার লোকেরা, সেটা হচ্ছে বিজ্ঞান চর্চা। বিজ্ঞান চর্চা মানে কি? জ্ঞান চর্চা। আমি আবুল বাশার, আমি প্রায় 18 বছর মেরিস্টোপ চাকরি করছি। মেরিস্টোপ আন্তর্জাতিক মানে প্রতিষ্ঠান, সেখানে আমরা চাকরি করছি। আমরা প্রতি মাসে
কমপক্ষে হলেও 3টে মিটিং করতাম, কোয়ালিটি মিটিং আর কোঅর্ডিনেশন মিটিং, এবং সেখানে সবাই সমানভাবে অংশগ্রহণ করতো এবং সবাই সবাইকে ভাই বোন বলতো, এবং সেখানে সবার পরামর্শ গ্রহণ করা হতো এবং দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির নাম তুলে ধরা হতো, এই দায়িত্ব পালন করবো, ওই দায়িত্ব পালন করতো। হ্যাঁ, এই অনেক সুন্দর, এগুলো সম্বন্ধে জানে না। হ্যাঁ, এই তো ওই দিন দেখলাম যে একজন ক্লায়েন্ট গ্রামীণ ব্যাংকে গেছে, তো ওই অফিসারকে স্যার বলে নাই কেন, ভাই কেন বলছে, এই নিয়ে লাগছে যুদ্ধ। আরে বাবা, তুমি তো আমার স্যার না, আমি তোমাকে স্যার বলবো কেন, তাই না? তোমার যারা স্টাফ আছে, তোমার অফিসে যারা লোক, তারা তোমাকে স্যার বলতে পারে, তোমাকে আমি স্যার বলবো কেন, তাই না? তুমি তো আমার স্যার না। অফিসার বলতে হবে, অফিসার আমার এই কাজটা করে দেন, কারণ তুমি তো চাকর, তুমি তো দায়বদ্ধ, আমি তো দায়বদ্ধ না। আজকে তোমার ব্যাংকে আমি লেনদেন করি, কালকে আমি তোমার ব্যাংকে লেনদেন করবো, যাও আমি অন্য ব্যাংকে লেনদেন করবো, তাই না? আমি তো তোমার কাছে আটকা না, আমি তোমাকে স্যার বলবো কেন, তোমার পা আমি সালাম করবো কেন, কি দরকার আছে, ফাজলামি করো, বুঝলেন না? যাক, তো এই সমস্ত ভণ্ডামি বাদ দিতে হবে, আমাদের চিন্তাশীল হতে হবে। তাহলে এই মায়ান সভ্যতার লোকেরা বিজ্ঞান চর্চা করতো, তারাও কিন্তু কি, এই যে আজকের আমেরিকা, আজকের ইংল্যান্ড, এরা কিন্তু বিজ্ঞান চর্চা করে আজকে সভ্যতার চরম শিখরে আহরণ করছে। আপনি দেখবেন যে আমাদের এই বাংলাদেশে ইমানের সহিত বলি, একটা চাকরি করতে গেলে ঘুষ লাগে, আর ও দেশে আপনার মেধার মূল্যায়ন করে, এই জন্য তারা উন্নত। আমরা মেধার মূল্যায়ন করি না, আমরা কার মূল্যায়ন করি, আমরা চোরের মূল্যায়ন করি, চোর বাটপাড়দের, এই জন্য আমাদের জাতি চোর বাটপাড়ে পরিণত হচ্ছে। আচ্ছা, এবার আসেন নারা সভ্যতা, জাপান, এটা হচ্ছে খ্রিস্টপূর্ব 6600 কথা। বৌদ্ধ সংস্কৃতি, বৌদ্ধ ধর্ম, তারপরে বৌদ্ধরাও তো সৃষ্টিকর্তা, তারপরে আপনার এই যে প্যাগোডা নির্মাণ, হ্যাঁ, বৌদ্ধ মন্দির নির্মাণ, সব কিছু তারা করছে কিন্তু অনেক আগে, ইসলাম ধর্ম অনেক আগে। তারপর আছে ইনকা সভ্যতা, এটাও কিন্তু আমেরিকা ইংল্যান্ডের ওই অঞ্চলের একটা সভ্যতা। এটা হচ্ছে পেরু অঞ্চলের সভ্যতা, এটা হচ্ছে 1838 থেকে 1433 খ্রিস্টপূর্বাব্দের কথা। তারাও তারা তাদের সৃষ্টিকর্তাকে মাদ্রুক নামে ডাকে, মাদ্রুক আল্লাহকে বলে মাদ্রুক। সৃষ্টিকর্তা মানে না, এটা সঠিক না, তারাও মানে। তো বন্ধুরা, এই হলো বিষয়। তারপরে প্রাচীন সভ্যতা, ইরাক, ইরান, মেসোপটেমিয়া, হ্যাঁ, মানব সভ্যতার শুরু কৃষি থেকে, হ্যাঁ, সূচনা কৃষি, জানেন তো মিশরীয় যে ফারাও রাজা ছিল, তাদের ওই সময় কৃষিকাজের অনেক ব্যাপক অগ্রগতি উন্নতি হয়। তো আমরা মুসলমানরা পিছিয়ে পড়ে আসি একটা মাত্র কারণে, সেটা হচ্ছে আমরা বিজ্ঞান চর্চা করি না, অর্থাৎ আমাদের যে সৃষ্টিকর্তা দেওয়া যে জ্ঞানটাকে সেটা আমরা কাজে লাগাই না। হ্যাঁ, ফলে আমরা পিছিয়ে পড়ে আসি। আসুন আমরা আমাদের বিজ্ঞানকে কাজে লাগাই। হ্যাঁ, কাজে লাগালেই দেখবেন যে পৃথিবীটা অনেক সুন্দর। একটা উদাহরণ দেই, এক্সাম্পল ইজ বেটার দেন পারসেপ্ট। আপনার দুটো ছেলে, তাই না? যে ছেলেটা সায়েন্সের সাবজেক্ট নিয়ে একজন ইঞ্জিনিয়ার হয়েছে বা ডাক্তার হয়েছে বা প্রফেসর হয়েছে বা প্রিন্সিপাল হয়েছে, তার বেতন মাসে কত, 2 লাখ। যে ছেলেটা ইঞ্জিনিয়ার হয়েছে তার বেতন আছে 2 লাখ, আর সে পার্ট টাইম কাজ করে ইনকাম করে আর 2 লাখ, কত, 4 লাখ। আর আপনার যে ছেলেটা আর্টসের ছাত্র, সেই ছেলেটা কী করে জানেন? সেও একটা অফিসে চাকরি করে, সে পায় কত, 20,000 টাকা। 4 লাখ টাকা পায় এক ছেলে, আর একজনে মাত্র 20,000 টাকা। ওই টাইনে টুইনে কোনো রকম সংসার চালায়। আর যে ছেলে 4 লাখ টাকা বেতন পায়, সে কী করে, প্রায় বিদেশে যায়, তাই না? গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স কোনো কিছুর অভাব নাই। এ কি ডাকাতি করে না? আপনি দেন। কারণ কি জানেন, মনে করেন যে একজন ডাক্তার, সে প্রতিদিন 10টা হার্টের অপারেশন করে, কটা, 10টা। তাহলে একটা হার্টের অপারেশন করতে গেলে ডাক্তাররা 12-14 লক্ষ টাকা নেয় বা 10 লক্ষ টাকা নেয়। তো এই 10 লক্ষ টাকা কিন্তু ডাক্তার নেন না, যিনি অপারেশন করেন তিনি মাত্র 1 লাখ টাকা নেন, মাত্র 1 লাখ টাকা নেন, তাতে তার 10 লাখ টাকা হয়ে যায়। তাহলে একজন ডাক্তার যদি প্রতিদিন 10 লাখ টাকা ইনকাম করে, তার মাসে কত টাকা ইনকাম আছে, কত, 3 কোটি টাকা, তাই না? কোথায় আগরতলা আর কোথায় চকির তলা, কোথায় রাজরানী আর কোথায় কাজের বিটি, পার্থক্য আছে না? পার্থক্য আছে। তাহলে দেখেন যে বিজ্ঞানের চর্চা করে আজকে আমেরিকা, ইউরোপ, চীন, জাপান, রাশিয়া, তারা ধন্য, আর আমরা ধর্মচর্চা করে চকির তলায় পড়ে আছি। বাই বাই।